আমাদের আলোচনার বিষয় হলো ভৌমজল কাকে বলে। এই যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এই ছবির মাধ্যমে আমরা বলতে পারি ভূপৃষ্ঠের নিচে বা মাটির নিচে ভূ অভ্যন্তরে যে জলের সঞ্চয় রয়েছে এটাকে আমরা কিন্তু ভৌমজল বলবো। তাহলে ভৌমজল বলতে কি বুঝি? পৃথিবী পৃষ্ঠের মধ্যে মাটির নিচে বা ভূ অভ্যন্তরে যত সমস্ত জল সঞ্চিত রয়েছে তাকে আমরা কিন্তু ভৌমজল বলবো। ভৌমজল কিভাবে সৃষ্টি হয়েছে যদি আমরা বলি, যখন বৃষ্টিপাত বা তুষারপাত বা শিলাবৃষ্টি হয়ে থাকে তখন এই জল ভূপৃষ্ঠ রূপে প্রবাহিত হওয়ার সময় তার 30% জল কিন্তু শিলারন্ধ্রের মধ্য থেকে মাটির নিচে মাধ্যাকর্ষণ শক্তির টানে অপবেশ্য শিলাস্তরের উপর কিন্তু অবস্থান করে। তখন এই জলকে আমরা ভৌমজল বলবো। আর এই ভৌমজলই কিন্তু আমরা কূপ বা নলকূপের সাহায্যে কিন্তু উত্তোলন করে থাকি। তাহলে আমরা ভৌমজলের সংজ্ঞায় কি বলবো? ভূবিজ্ঞানী R.M. লোধা বলেন, ভূপৃষ্ঠের নিচে এবং ভূ অভ্যন্তরে অপবেশ্য পদার্থ দ্বারা গঠিত স্তরের উপর মাটি ও শিলারন্ধ্রের স্থানগুলিকে যে জল অধিকার করে থাকে তাকে ভৌমজল বলে। এরপর আমরা জানবো ভৌমজলের উৎস। ভৌমজলের উৎস প্রধানত কিন্তু চারটি। প্রথম হচ্ছে আবহিক জল, দ্বিতীয় হচ্ছে সহজাত জল, তৃতীয় হলো উৎসেন্দু জল, চতুর্থ হলো মহাসাগরীয় জল। এগুলি আমরা একটি একটি করে আলোচনা করব। আবহিক জল। আবহিক জল বলতে আমরা কি বুঝি? আবহাওয়ার উপাদান, বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি এগুলি যখন ভূপৃষ্ঠে পতিত হয়, যেমন এই যে বৃষ্টিপাত ভূপৃষ্ঠে যখন পতিত হচ্ছে এবং ভূপৃষ্ঠ রূপে যখন প্রবাহিত হয়ে থাকে, এর কিছু অংশ জল এই যে ভূপৃষ্ঠ রূপে প্রবাহিত হচ্ছে, এর কিছু অংশ জল মাটির নিচে ভূ অভ্যন্তরে অবস্থান করে। এর ফলে যে জলভাণ্ডার, যে ভৌম জলভাণ্ডার গড়ে তোলে, তখন তাকে আমরা আবহিক জল কিন্তু বলি। আবহাওয়ার উপাদানের পরিপ্রেক্ষিত হওয়ার জন্য একেই কিন্তু আমরা আবহিক জল বলছি। আর এই আবহিক জলই হলো কিন্তু ভৌম জলের প্রধান উৎস। দেখো, সহজাত বা জন্মগত জল। হ্রদ বা সমুদ্রের তলদেশে পাললিক শিলা গঠনে, এই যে পাললিক শিলা গঠনের সময় যে জল সঞ্চিত থাকে, এই যে জলের অবস্থা, তাহলে হ্রদ বা সমুদ্রের তলদেশে পাললিক শিলা গঠনে যে জলভাণ্ডার বা যে জল সঞ্চিত হয়ে থাকে তাকে আমরা সহজাত বা জন্মগত জল বলবো। আর এই জল হচ্ছে দেয়াস্থিত পাললিক শিলায় গঠিত হয় বলে একে জীবাশ্ম জল বলে। উৎসেন্দু জল বা ম্যাগমেটিক ওয়াটার। শিলা যখন রূপান্তরিত হয়, এই যে শিলা যখন রূপান্তরিত হয় কিংবা ভূগর্ভে ফাটলের মধ্য দিয়ে যখন ম্যাগমা জলীয় বাষ্প রূপে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, কিংবা আমরা বলতে পারি শিলা যখন রূপান্তরিত হয়ে থাকে কিংবা ম্যাগমা যখন ফাটলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন যে সহজাত বা জন্মগত জল ভূপৃষ্ঠের বাইরে ম্যাগমা রূপে জলীয় বাষ্প রূপে বাইরে বেরিয়ে আসে, তখন সেই জলকে আমরা উৎসেন্দু জল বা ম্যাগনেটিক ওয়াটার বলা হয়ে থাকে। এই জল খুব গভীর থেকে যদি আসে তখন তাকে প্লুটোনিক জল বলা হয়, আর স্বল্প গভীর থেকে আসলে তখন তাকে ভলক্যানিক জল বলা হয়ে থাকে। আর এই জল পৃথিবীর সৃষ্টির সময় প্রথম আবির্ভূত হয়েছিল, সেই জন্য এই জলকে প্রাথমিক জল বলা হয়। মহাসাগরীয় জল। মহাসাগরীয় জল বলতে আমরা কি বুঝি? সমুদ্র উপকূল বা সমুদ্র তীরবর্তী এলাকায় সমুদ্রের জল যখন মাটির নিচে বা ভূ অভ্যন্তরে অবস্থান করে যে ভৌম জলভাণ্ডার গড়ে তোলে, তখন তাকে আমরা মহাসাগরীয় জল বলি। অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব। অধঃক্ষেপণ বলতে বুঝি বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টিকে, বিশেষ করে ভৌম জলভাণ্ডার গড়ে তোলার ক্ষেত্রে। যখন বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি অনেকক্ষণ সময় ধরে এবং বেশি পরিমাণে হবে, তখন কিন্তু ভৌম জলভাণ্ডার ভালোভাবে গড়ে উঠবে। তাই ভৌম জলভাণ্ডার গড়ে তোলার ক্ষেত্রে এইগুলি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আমরা যদি বর্ষাকালে দেখি যে কোনো কূপকে, তখন দেখবো কূপের জলটা অনেক উপরাংশে উঠে এসেছে, কিন্তু গ্রীষ্মকালে যদি দেখি কূপের জলটা অনেক নিচে চলে গেছে। এটাই কিন্তু অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্বের প্রকৃত ফলস্বরূপ।
যেমন এই যে ছবির মাধ্যমে আমরা যদি দেখি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং এর স্থায়িত্ব যদি বেশি হয়ে থাকে ভৌম জলভাণ্ডার কিন্তু ভালোভাবে গড়ে উঠবে। শিলার সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা। শিলার সচ্ছিদ্রতা বলতে কি বুঝি? শিলা ও মৃত্তিকা এগুলি বিশেষ কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলি যত দূরবর্তী স্থানে অবস্থান করবে এর সচ্ছিদ্রতা তত বেশি হবে, আবার যত কাছাকাছি অবস্থান করবে এর সচ্ছিদ্রতা কিন্তু তত কম হবে। এর যে সচ্ছিদ্রতা অনেকাংশে কম রয়েছে, আর এইখানে দুটো কোণা যে রয়েছে এর যে সচ্ছিদ্রতা অনেক বেশি রয়েছে। তাহলে সচ্ছিদ্রতা বলতে বোঝায় মৃত্তিকা ও শিলার কোণার সমষ্টির মধ্যে যে শূন্যতা ও ফাঁক লক্ষ্য করা যায়, একে বলা হচ্ছে সচ্ছিদ্রতা। আর এই সচ্ছিদ্রতার মধ্য থেকে জল যখন চুইয়ে চুইয়ে নিচের দিকে প্রবেশ করবে তখন তাকে আমরা একে প্রবেশ্যতা কিন্তু বলবো। এই সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতার উপর নির্ভর করে ভৌম জলভাণ্ডার গড়ে ওঠে। যদি আমরা দেখি বেলে পাথর ও চুনা পাথর, এখানে সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা বেশি থাকার জন্য ভৌম জলভাণ্ডার ভালোভাবে গড়ে ওঠে। অপরদিকে গ্রানাইট এবং ব্যাসল্ট এই শিলাস্তরে প্রবেশ্যতা ও সচ্ছিদ্রতা খুবই কম, তাই ভৌম জল ভাণ্ডারের সঞ্চয় কিন্তু খুবই কম হয়ে থাকে। এই হলো সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা। ভূমিঢাল। ভূমিঢাল যদি খুবই খাড়া প্রকৃতির হয়, বৃষ্টির জল বা তুষারপাতের জল সহজে প্রবেশ করতে পারে না, ফলে ভালোভাবে ভৌম জলভাণ্ডার গড়ে ওঠে না। আর ভূমিঢাল যদি সমতল প্রকৃতির হয়ে থাকে, খুব সহজে বৃষ্টিপাত বা তুষারপাতের জল মাটির নিচে প্রবেশ করে ভৌম জলভাণ্ডার গড়ে তোলে। শিলাস্তরের বিন্যাস। শিলাস্তরের বিন্যাস এমন একটি উপাদান যে ভৌমজল গড়ে ওঠার যে তিনটে নিয়ন্ত্রক বর্ণ, সেই নিয়ন্ত্রকগুলো থাকলেও এই নিয়ন্ত্রক যদি না থাকে, শিলাস্তরের বিন্যাস যদি নিয়ন্ত্রক না থাকে, ভৌম জলভাণ্ডার গড়ে উঠতে পারবে না। কারণ কি? প্রবেশ্য শিলাস্তর থাকতে হবে, আর তার নিচে অর্থাৎ ভৌমজলের ঠিক নিচে, ভৌমজল যেখানে সঞ্চিত হয়ে গড়ে ওঠে তার ঠিক নিচে অপ্রবেশ্য শিলাস্তরে উপস্থিত থাকতে হবে। তাই শিলাস্তরের বিন্যাস এই পয়েন্টটির মধ্যে আমরা বলতে পারি যে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান থাকতে হবে, তবেই কিন্তু এই ভৌম জলভাণ্ডার কিন্তু গড়ে উঠবে। এই হলো কিন্তু আমাদের ভৌম জলের সমস্ত নিয়ন্ত্রক।